আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন সবসময় আমরা আলোচিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আমরা জানি যে একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়েই সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে যেতে হচ্ছে। করোনা পরিস্থিতি, সার্বিক অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত একের সাথে আলোচনা করি। আমরা ঈদ পরবর্তী করোনা সংক্রমণ আমরা জানি ইতিমধ্যে 8 লাখ ছাড়িয়ে গেছে এবং আমাদের সার্বিক ব্যবস্থাপনা, আমাদের সচেতনতা, আমাদের লকডাউন, ভ্যাকসিন, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউজিসি অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, এবং সেই সঙ্গে আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সঙ্গে আরও সংযুক্ত আছেন হারুন হাবিব, লেখক ও বিশ্লেষক, মহাসচিব, সেক্টর কমান্ডার্স ফোরাম। আমরা আলোচনা শুরু করব। তিনজনকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যথারীতি আলোচনা শুরু করছি স্টুডিও থেকে ডক্টর ABM আবদুল্লাহ স্যারের কাছ থেকে। তো আপনাকে ঈদ পরবর্তী একুশে রাতের আয়োজনে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই যে ঈদ পরবর্তী করোনা সংক্রমণ, সচেতনতা, বিশেষ করে ঈদ কেন্দ্রিক যে অবস্থানটি আমরা প্রতিনিয়ত ঈদের আগে আলোচনা করছিলাম যে ঈদুল আজহাকে কেন্দ্র করে আবার একটা মুভিং হবে, সেই জায়গাটি এবং বর্তমান অবস্থানটি এবং আজকে 24 ঘন্টার প্রেক্ষাপটটা আমি যদি ছোট্ট করে একটু দর্শক উদ্দেশ্যে আবারও জানাই যে 2611 জন আক্রান্ত হয়েছে। নতুন করে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,55,113 জনে। নতুন করে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 32 জন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই সংখ্যাটি মোট দাঁড়িয়েছে 3,365 জন। সুস্থ হওয়ার মোট সংখ্যাটি দাঁড়িয়েছে 1,46,000-এর কিছুটা বেশি। এই অবস্থানটি দিয়ে এবং আজকের প্রথম আলোচনা আপনার কাছ থেকে শুরু করতে চাইব। ধন্যবাদ আপনাকে। তো আমি শুরুতেই বলতে চাচ্ছি, তো আগস্ট মাস, সুখের মাস, আপনারা জানেন 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তার পরিবার অনেকেই শহীদ হয়েছেন। আমি শুরুতেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করেন। এবং ইতিমধ্যে এই করোনার সংক্রমণে কিন্তু অনেক মারা যাচ্ছেন, তাই না? আমাদের ছেড়ে চলে গেছেন, আজকেও তো প্রায় 32 জন, এবং অনেক বিশিষ্ট ব্যক্তিও কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন। এবং বিশেষ করে আমার অনেক সহকর্মী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আমার কলিগ, সিনিয়র অনেকেই মারা গেছেন আর কি। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং অনেকেই কিন্তু এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন, হাসপাতালে আইসিইউতে আছেন, ভেন্টিলেটরে আছেন, অনেকে আক্রান্ত আছেন। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে এমন অনেকেই যে আরোগ্য লাভও কিন্তু অনেকে আরোগ্য লাভ করছেন এই করোনা থেকে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর কি। আপনার কথা দিয়েই শুরু করতে চাচ্ছি যে ঈদ পরবর্তী করোনার ঝুঁকি কেমন, সংক্রমণ কেন হবে, এটা তো একটা বিশাল প্রশ্ন। সবাই কিন্তু আমরা বলতে পারেন যে আমরা আতঙ্কিত বা শঙ্কিত, কারণ আমরা তো একটা জিনিস দেখছি, গত ঈদুল ফিতরেও কিন্তু আমরা দেখছি প্রচুর লোক কিন্তু বাড়ি চলে গেছেন, গ্রামে যায় ছড়ায় দিয়েছে, আবার চলেছে। এই যে আসা যাওয়া চলাফেরা, এতে কিন্তু সংক্রমণ প্রচুর বেড়ে গেছিল। এবারে কিন্তু একে তো ঈদুল আজহা, ঈদ, তার সঙ্গে কিন্তু আবার কুরবানি, দুইটা কিন্তু একসাথে। এবং কুরবানির সময় আমরা দেখছি ঈদের আগের দিন থেকে হাটের বাজারে ভিড়, গরু ছাগল মই যাই বলেন, পশু কুরবানি যেখানেই কুরবানি হচ্ছে হাট বসছে, মানুষ গরু কিনছে, ক্রেতা বিক্রেতা, ইজরাদার। আমাদের একটু অবস্থান সেটি খুব একটা বলতে পারেন যে সংক্রমণের ঝুঁকি কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে বলতে পারেন যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তো অস্বীকার উপায় নাই। প্রচুর আমরা কিন্তু বিভিন্ন সময় বলছি, গত ঈদেও বলছিলাম, আপনার পারতপক্ষে বাড়ি যাবেন না, যে যেখানে আসছেন ওখানেই থাকেন, ওখানে ঈদ করেন। আমাদের জীবনটা তো আগে বাঁচুক, যদি জীবন বাঁচে, ভালো থাকি, নয় আগামীবার আরও সুন্দরভাবে ঈদ করব। কিন্তু জনগণের বিশাল অংশ আপনি বলতে পারেন যে এই ব্যাপারে একদম উদাসীন বা ড্যাম কেয়ার বা ভয়ই নাই বলতে পারেন। ইভেন এই করোনা যে আছে কেউ বোধহয় মনেও করে না। ইভেন এখনও যদি দেখেন, আমি ঢাকা শহর তো আজকেও দেখলাম, কোনো কারণে বের হয়েছে আমি, ঢাকা শহর কিন্তু আগের মতো মানুষের মধ্যে করোনা নিয়ে কোনো টেনশন নাই, কিছুই নাই, মনে হয় করোনা বলে কোনো রোগী নাই আসলে। এই যে অবস্থা, স্যার গ্রামাঞ্চলে আমি তো অনেক জায়গায় আমরা ঈদের সময় দেখেছি যে মাস্ক ব্যবহারের বিষয়ে অনেকেই একেবারে সেটি বলছে শুরুতে বলছে একটা জনগণ সবাই নেয়, বাট বিশাল অংশ উদাসীন, ড্যাম কেয়ার, মানে এটাকে পাত্তাই দিচ্ছে না যে করোনা বলতে। যে বললেন গ্রামের জন্য, যেটা বললেন গ্রামে তো করোনা সংক্রমণ বলতে গেলে জনগণ এই ব্যাপারে তো মনে হয় জানেও না এরকম ভাব, মাস্ক তো পরেই না। শুধু গ্রাম কেন, ইভেন ঢাকা শহরেও অনেকেই কিন্তু মাস্ক পরে না, বা স্বাস্থ্যবিধি বলতে আমরা যা বলি মানে বলে তো আমার মনে হচ্ছে না। আমি যেটা ভয় পাচ্ছি সেটা হলো
প্রচুর লোক শহর ছেড়ে গ্রামে গেছে এই কুরবানির জন্য, ঈদ করার জন্য। কুরবানি তারা দিচ্ছে, ওখানে কুরবানি যা আনুষঙ্গিক সবকিছু তো হয়েছে, কসাই বলেন, অনেক শ্রমিক, এই যে গুস্ত কাটা বাটা ডিস্ট্রিবিউট করা, একসাথে হওয়া, এই যে অবস্থা, এতে তো আমি এখনো ভয়ে আছি যে হয়তো বা সংক্রমণের ঝুঁকি কিন্তু বাড়ার সম্ভাবনা খুব বেশি। আমি তো মনে করছি এটা আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে, এবং যারা গেছে তারা কিন্তু আবার ফেরত আসতেছে, কয়েকদিনের মধ্যে আসবে। এই যে আসা যাওয়া ঝুঁকি তো আমরা নিজেদেরকে নিজের মধ্যে কিন্তু ঝুঁকিতে ফেলে দিছি। আমি এখন হয়তো এই সপ্তাহেই বোঝা যাবে, কারণ অনেকে কিন্তু ফেরত আসতেছে এখন। সাধারণত এই যে গেল আসলো, তারা হয়তো অনেকে জানেও না যে ভাইরাস বহন করে গ্রামে নিয়ে গেছে, ঘরে তার বাপ মা ছেলে মেয়ে ছড়াই দিছে কিনা, বা পাড়া প্রতিবেশী অনেকে তো ঘোরাফেরা করছে, ঈদের মধ্যে দাওয়াত খায়, গুস্ত জবাই হয়েছে, খাওয়া দাওয়া চলছে, কিন্তু হচ্ছে, আদান প্রদান কিন্তু হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকিটা কিন্তু আমার মনে হয় যে বাড়ার সম্ভাবনা খুব বেশি। এখন এই সপ্তাহে আসলে বোঝা যাবে যে আসলে বাড়বে না কমবে, আমরা জানতে পারবো। আর আপনার কাছে আবার আসবো। আমরা এবার একটু সংযুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডক্টর কামরুল হাসান খান, আপনার কাছেও আমি প্রথমে এই প্রশ্নটাই জানতে চাইবো যে ঈদের আগেও আমরা এই জিনিসটি নিয়ে আলোচনা করেছি, সরকারের পক্ষ থেকে বা আমরা মিডিয়ার পক্ষ থেকে বারংবার কিন্তু চেষ্টা করেছি যে জনগণ যেন সে জায়গাটা সচেতন থাকে। আসলে যেহেতু ধর্মীয় একটি আচার অনুষ্ঠান, সেখানে আসলে বাধ্যবাধকতাও দেওয়া যায় না, তারপরও পরিস্থিতি আসলে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে যেহেতু শোকের মাস, আমি প্রথমে গভীর শ্রদ্ধা স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রাণী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং সেই সাথে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারে যারা শহীদ হয়েছেন তাদের সকল শ্রদ্ধা জানাই, এবং সেই সাথে শ্রদ্ধা জানাই আমাদের প্রায় 100 চিকিৎসক দেশের প্রতিটি করোনা আমাদের মাছ থেকে চলে গেছে, এবং চিকিৎসা যারাই ইন্তেকাল করেছেন, দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সামরিক বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, সকলে আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনার এই আলোচনা আমাদের আব্দুল্লাহ ভাই যে কথাগুলি বলেছেন, আমরা আসলে যে একই ধারায় বলে আসছি, আসলে আমাদের করোনা তো নিয়ন্ত্রণ করতে হবে, সেই জায়গাটা যার যার ভূমিকাটা সেভাবে পালন করতে হবে। ধরেন যারা জনগণ আছে তাদের একটা বড় দায়িত্ব নিজেকে রক্ষা করা, এবং আমাদের সরকারের দায়িত্ব হলো তাদেরকে নিয়ন্ত্রণ করা। সেই তুলনায় কিন্তু ধরেন বাংলাদেশ অনেক একটা ভালো পরিস্থিতিতে এখন পর্যন্ত আছে, কারণ আমরা দেখেছি যে আমাদের যে 18 কোটি মানুষ প্রায়, সেখানে আমাদের সংক্রমণ কিন্তু এখনো আমরা 3 লাখের মধ্যে আছে। মৃত্যুর সংখ্যাও কিন্তু 1.25 থেকে 1.30 মধ্যে শতকরা আছে। সেই হিসাবে আমাদের এই সময় যা হয়ে গেছে, এই সময়টাতে আমাদের একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আজকের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এটা কিন্তু শুধু বাংলাদেশের চিত্রই নয়। রাজীব, রাজীবকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার। রাজীব জি, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি। তো এই জায়গাটা কিন্তু শুধু বাংলাদেশের চিত্রই নয়, এটা গোটা বিশ্বে কিন্তু একই অবস্থা। কারণ হচ্ছে যে মানুষ আজকে আমাদের বাংলাদেশে 5 মাস পূর্ণ হলো, সংক্রমণের 5ম মাস আমরা পূর্ণ করলাম আজকে। যে কারণে মানুষ কিন্তু গোটা বিশ্ব জুড়ে কতদিন আর ঘরে বসে থাকে, কতদিন আর কর্মহীন থাকে, এটা কিন্তু গোটা বিশ্বে, উন্নত বিশ্বে কিন্তু এক ধরনের একটা সৃষ্টি হয়েছে। আমরা যেটা বলছি ঘরে থাকার জন্য, বা আমরা বলছি মাস্ক ব্যবহার করার জন্য, বা দূরত্ব বজায় রাখার জন্য, বা ভিড় এড়ানোর জন্য, এটা কিন্তু কোনো বিশ্বে কিন্তু সেভাবে নিয়ন্ত্রিত করতে পারছে না। কারণ হয় কি, মানুষ এটা অভ্যস্ত হয়ে যায় একটা সমস্যার সাথে, এটা অভ্যস্ত হয়ে যাওয়া একটি বিষয়, যেহেতু তার নিজের সমস্যা হচ্ছে না। আর আমরা জানি যে যত সংক্রমণ আজকে বিশ্বে আছে, গোটা বিশ্বে যত সংক্রমিত রোগী আছে, তার 99% কিন্তু হলো মাইল্ড ফর্ম, যাদের কিছু কিছু উপসর্গ আছে। আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে উপসর্গবিহীন রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। সে কারণে যাদের উপসর্গ নেই বা যারা কেবলমাত্র মৃদু ধরনের উপসর্গ আছে, তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না। অন্যদিকে আমাদের জীবিকার বিষয়টা তো আছে। জীবিকার বিষয়টা ধরেন ঘরে বসে থেকে তাকে তো খেতে হবে। আমাদের বাংলাদেশে প্রায় 5-6 কোটি মানুষ আছে যারা বলতে গেলে দিন আনে দিন খায়। এই মানুষগুলো ঘরে বসে থাকতে থাকতে এক ধরনের তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, তাদের সন্তানদের বা পরিবারের ভরণ পোষণের বিষয়টা আছে। সেই কারণে আমার মনে হয় যে এই জায়গাটা
আমরা নিয়ন্ত্রণ করা সব দেশের জন্য অসুবিধা। তবে আমরা মনে করি এই সময়টাতে আমাদের আগস্ট মাস এবং অনেক দেশে কিন্তু আপনার দ্বিতীয় পর্যায়ে সংক্রমিত হচ্ছে। আমরা তো আসলে আমাদের প্রথম পর্যায়ে রয়ে গেছি। সেই কারণে আমরা মনে করি এই সময়টাতে আমরা সবাই মিলে আমাদের যেখানে যার যেটা দায়িত্ব সেটা পালন করে আমরা মাসখানিক বা মাস দুই আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখি। জীবিকারও দেখতে হবে, জীবন তো দেখতেই হবে, জীবিকাকেও কিছু কিছু যেভাবে ধাপে ধাপে পর্যায়ে দিয়ে আসি। আর আমাদের এই নিয়ন্ত্রণের জায়গাটা কিন্তু করতে হবে, কারণ কোনো মানুষ কিন্তু নিজের থেকে খুব একটা করে না বলে আমাদের যেটা অভিজ্ঞতা রয়েছে। ধন্যবাদ রাজীব। জি স্যার, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু সংযুক্ত হতে চাই হারুন হাবিব, লেখক ও বিশ্লেষক, মহাসচিব সেক্টর কমান্ডার্স ফোরাম। জনাব হারুন হাবিব, আপনি দুজনের কথাই শুনছিলেন যে আসলে সরকারের একার পক্ষে তো আসলে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা জনগণ হিসেবে আমাদেরও সচেতনতার বিকল্প নেই, এবং সেই জায়গাটি ঈদ পরবর্তী অবস্থান থেকে প্রথম আমরা আলোচনা শুরু করেছিলাম, এবং সার্বিক সরকারের যে স্বাস্থ্যসেবার যে ব্যবস্থা, সেই জায়গাগুলো নিয়ে আপনার মতামত কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমার বিজ্ঞ দুজন আলোচক যারা আগে কথা বললেন, প্রফেসর আব্দুল্লাহ এবং প্রফেসর কামরুল, তারা যথার্থই তাদের বক্তব্য শুরু করেছেন। আজকের যে মাসটা, আমাদের যে শোকাবহ অগাস্ট মাস, আমাদের ইতিহাসের যে অগাস্ট মাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের যে অগাস্ট মাস, তার সকল যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি মনে করি আজকের আলোচনার প্রাসঙ্গিকতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা কয়েকটি ধাপ দেখেছি আমাদের এই করোনার। একটি কথা খুব স্পষ্ট করে বলা যায়, এবং সকলেই নিশ্চয়ই জানেন, যে করোনার যে মহামারীটা বাংলাদেশকে আক্রান্ত করেছে, এটা কিন্তু একমাত্র বাংলাদেশ বা এই আমাদের উপমহাদেশ এখানে কোনো ব্যাপার নয়। এটা একটা বৈশ্বিক ব্যাপার, সারা বিশ্বের ব্যাপার। আমরা লক্ষ্য করেছি যে যখন এই বছরের শুরু থেকে, ফেব্রুয়ারি মাস থেকেই বলা যায়, চীন থেকে এটা এসে যখন ইটালি, ফ্রান্স, স্পেন এবং ব্রিটেন থেকে শুরু করে আটলান্টিকের ওপার পর্যন্ত ছড়িয়ে গেল, তখনও কিন্তু আমাদের মধ্যে অনেকেরই ধারণা ছিল এটা ওদেরই ব্যাপার, ওখানেই হয়তো যাবে, আমাদের দিকে ততটা এফেক্ট করবে না। কিন্তু যখন এই আন্তর্জাতিক চলাচলের ব্যাপারটা ঘটলো, বিদেশ থেকে লোক এলো, সীমান্ত দিয়ে এলো, তখন আমাদের মধ্যে এই সংক্রমণটা হলো। প্রথম দিকে তো বলবো যে এটা নিয়ে তেমন কোনো ভয় ভীতিও ছিল না আমাদের মধ্যে। অধ্যাপক আব্দুল্লাহ যথার্থই বলেছেন, এখনো এই 5 মাস যখন যাচ্ছে, তখনও দেখা যাচ্ছে আমাদের জনসাধারণের যে সচেতনতা যেটা, সেটা কি প্রার্থিত নয়, মানে এরকম হওয়া কথা ছিল না। কারণ প্রফেসর কামরুল বললেন, জীবিকা তো নিশ্চয়ই আছে, তার সাথে জীবন না বাঁচলে কিন্তু জীবিকা হয় না, জীবিকা থাকে না। যা হোক, তারপরেও বলবো যে আমাদের দেশে সংক্রমণের যে হার, মৃত্যুর যে হার, সেটা কিন্তু পৃথিবীর অন্যান্য যে কোনো জায়গার চেয়ে কম। তবে হ্যাঁ, দুর্ভাগ্যজনক হচ্ছে এই করোনার এই ধরনের ব্যাপার নিয়ে, এই সংকটটা নিয়ে, এই মহামারী নিয়েও আমাদের দেশে এক শ্রেণীর অসাধু ব্যক্তি তারা কিন্তু ব্যবসা করেছে, তারা চরম অনৈতিকতার পরিচয় দিয়েছে। আমি সরকারকে, প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে যথাযথ সময়ে তাদেরকে বন্দী করা হয়েছে, বিচারের মুখোমুখি করা হয়েছে, এবং আশা করব এই ধরনের অপকর্মে যারা জড়িত, মানুষের মৃত্যু জীবন নিয়ে যারা ব্যবসা করে, তাদের নিশ্চয়ই মানুষের মধ্যে ফেলা যায় না, এবং তাদের সত্যি তাদেরকে সত্যিকার অর্থে বিচারের সম্মুখীন হওয়া উচিত। আমি আরেকটা কথা এখানে বলবো, যেহেতু দুজন বিশিষ্ট অধ্যাপক আছেন যারা আমাদের স্বাস্থ্য পরিচর্যার সাথে যুক্ত অনেক কাল আগে থেকে, যে পৃথিবীর অন্যান্য জায়গায় বাংলাদেশে যেভাবে স্বাস্থ্য পরিষেবার মানুষ, বিশেষত ডাক্তার, নার্স বা অন্যান্যরা মারা গেছেন 100-র উপর গতকাল বা পরশু পর্যন্ত, এটা কেন থামানো গেল না? এটা কিন্তু সাধারণ মানুষের একটা প্রশ্ন। আরেকটি হচ্ছে,
একটা ব্যাপকভাবে আলোচিত আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিদপ্তর, এগুলো যত কম হয়, আসলে হয় কি, একটা বড় প্যান্ডেমিক, একটা মহামারী সারা বিশ্ব আক্রান্ত করেছে। মানুষ নিঃসন্দেহে কেউ কেউ নাই থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ তারা ভয়ে আতঙ্কিত। এই সময়ে যদি কোনো দুর্নীতির, প্রচন্ড দুর্নীতি সরকারি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বা কর্মকর্তার মধ্যে গণমাধ্যমে প্রচারিত হয়, তখন তার সার্বিক দায় দায়িত্ব কিন্তু সরকারের ঘাড়ে বর্তায় এবং মানুষ মনে করে যে সরকার তো এই ধরনের কিছু করছে না। আমার সে কারণে মনে হয় যে এই যে এত ডাক্তারের মৃত্যু, এত পুলিশের মৃত্যু, সেটাও কিন্তু সারা পৃথিবীতে এতটা ঘটেনি। তো কাজে এগুলো আশা করি পরবর্তীতে নিশ্চয়ই আমাদের সময় আসবে যখন দেখা যাবে যে এগুলো কারেকশন করা হয়েছে, শুদ্ধ করা হয়েছে। আমরা যে প্রচন্ড মহামারীর মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং এই এগিয়ে যাওয়াটা, এই এগিয়ে যেতে হলে আমরা তো যে উত্তরণ ঘটছে, অভিজ্ঞতাও হচ্ছে আমাদের, আমি বলবো আমার মনে হয় আগামীতে করোনা পরবর্তী, কবে শেষ হবে আমরা জানি না, কিন্তু করোনা পরবর্তী যে সময় আসবে, একটা মেজর ইকোনমিক রিসেশন আসবে, সামাজিক একটা আপহিভেল আসবে, এটাকে রোধ করার জন্য একদিকে যেমন সরকারের দায় দায়িত্ব তো নিশ্চয়ই আছে, তারা পরিকল্পনাও আছে, তারা নেবেও, কিন্তু সামাজিক মানুষ হিসেবে আমাদের সকলের কিন্তু দায় দায়িত্ব আছে। কোনো ব্যক্তি যদি করে সবকিছু সরকারের দায়িত্ব, তাহলে কিন্তু ঠিক হবে না। একটি সরকার রাষ্ট্র পরিচালনা করে, মানুষ কিন্তু সেই রাষ্ট্রের এক একটি অঙ্গ, কাজেই সবাইকেই ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো, আব্দুল্লাহ স্যারের কাছে। স্যার, আমরা শুনছিলাম যে বিষয়টি নিয়ে, সেই জায়গায় আরেকটু যোগ করতে চাই। ঈদের আগ থেকেই যে বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, আপনি নিজে অনেক জায়গায় কথা বলতে হয়েছে যে পরীক্ষার হারটা কমে আসছে, অর্থাৎ টেস্টের হারটা কমে আসছে। সেই সাথে ঢিলে ঢালা লকডাউন বা জোনিং পদ্ধতি নিয়ে দুটি আমরা অবস্থান দেখেছি। আমরা পূর্ব রাজাবাজারের অবস্থান দেখেছি, ওয়ারিতে দেখেছি, এরপরে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে না, এবং ঢিলে ঢালা ভাব আপনি যেটা বলছেন, যেটি একেবারেই সঠিক নয়। দ্বিতীয় ধাপেও কিন্তু বিশ্বের অন্যান্য দেশে বেশ আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা কেন সচেতন হচ্ছে না? মানে আমি টেস্টের কথাটি আগে বলি, তাই না? টেস্ট সংখ্যা কিন্তু কমে গেছে, এটা সত্য। আপনি জানেন শুরুতে কিন্তু একটা সেন্টারে টেস্ট হতো, আইডিসিআর, তাই না? এরপর কিন্তু গভর্নমেন্ট অনেকগুলো সেন্টার, প্রাইভেট বা ধরেন সরকারি বেসরকারি মিলে 80টা সেন্টার কিন্তু অনেকগুলো বাড়ছে, এবং শুরুতে অনেকগুলো প্রায় 17,000 18,000 কিন্তু টেস্ট হইতো, কিন্তু কমে আসছে এখন, তাই তো? এটা কয়েকটা কারণ আমার দৃষ্টিতে। আপনাকে একটা কথা বলি, যেমন আগে কিন্তু মানে ঢালাওভাবে অনেকেই টেস্ট করতে চাইতো, যেমন লম্বা লাইন, সামনে পিছনে বুড়া মানুষ, বাচ্চা, মহিলা, ভদ্রমহিলা অনেকেই কিন্তু, তাই না? অনেক লোক ভিড় ছিল। তারপর থেকে কিন্তু অধিদপ্তর থেকে একটা, আপনি জানেন যে একটা আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হলো, আগে ঢালাও সবাই যেত, শুধু যাদের লক্ষণ তাদের টেস্ট করা হবে, লক্ষণবিহীন দরকার নাই। লক্ষণবিহীন রোগী কিন্তু হতে পারে, এটাও সত্য, কিন্তু দেখা যায় যে লক্ষণ লম্বা লাইন করাতে যারা আসলে রোগী তাদের কিন্তু টেস্টগুলো কিন্তু বিঘ্ন ঘটছিল। সেই জন্য এই আইডে মনে হয় এটা করাতে বোধহয় একদিকে ভালো হয়েছে, তাতে যাদের লক্ষণ বলে সর্দি, কাশি, জ্বর যাদের, তারাই যায়, এইভাবে কিন্তু কিছু লোক কিন্তু কমে গেল, এই একটা কারণ। সেকেন্ড হলো, গভর্নমেন্ট কিন্তু একটা ফি নির্ধারণ করছে, 200 টাকা, তাই না? সেন্টারে আসলে ঘরে 500 টাকা, তাতেও যারা অপ্রয়োজনীয়, যারা এমনি যাইতো, ওটাও কিন্তু কমে যায়, 200 টাকার জন্য কিন্তু অনেকে যাইতো না, এটাও কিন্তু একটা কমার একটা কারণ। তৃতীয় একটা কারণ আমার মনে হয়, এটা আপনি স্বীকার করবেন, দেশ তো বন্যা চলছে, একে তো করোনা, তারপরে বন্যা, প্রচুর লোক তো গৃহবন্দী বা যে আশ্রয় কেন্দ্রে আছে, তাই না? নিজের গৃহে নিজেই পানিবন্দী, তাই তো? এবং কেউ যে সামাজিক যে বলে আমাদের যদি শারীরিক দূরত্ব বা মানাও তো সম্ভব না, হেলথ বিধি তারা কিভাবে মানবে? খাওয়া নাই, পরিষ্কার পানি নাই, ইভেন মানুষ, গৃহপালিত পশু একসাথে থাকে, তাদের কি টেস্ট করতে যাবে? সুতরাং তাতেও তো টেস্টের সংখ্যা কিন্তু কমে গেছে, এটা অস্বীকার করার কিন্তু উপায় নাই। আরেকটা পয়েন্ট বলতে হবে, আমরাও এটা এখনো বলি, অনেকেই যেমন আক্রান্ত হয়ে গেল, হাসপাতালে আছে বা ঘরে আছে, 2 সপ্তাহ পরে আবার টেস্ট করতে বলা হতো আর কি। এখন যদি ভালো থাকে, লক্ষণ নাই, মোটামুটি সুস্থ মনে, তাদেরকে কিন্তু টেস্ট করতে ডিসকারেজ করা দরকার নাই, ভালো আছে যখন থাক, হয়তো জানতে পারবে প্লাস মাইনাস, তাতেও কিন্তু সংখ্যা একটু কমে গেছে। আর একটা কথা হয়তো অস্বীকার করার কোনো উপায় নাই, কিছুটা আস্থাহীনতার ভাব তো রয়েই গেছে, তাই না? এটা তো পত্রিকা মিডিয়াতে আপনারা জানেন যে না করে টেস্ট, আন্দাজি পজিটিভ নেগেটিভ, জনগণ কিন্তু এর জন্য কিছুটা আস্থার, মানে বলতে পারেন যে অনাস্থা বলতে পারেন, সেজন্য কিন্তু তারা যায় না। ইভেন অনেক জনগণ দেখছি আমি টেস্ট করতে চায় না,
কারণ ইতিমধ্যে মানুষের মধ্যে যেটা আমি বলছি, ভয় কেটে গেছে, সহনশীলতা ভাব এসে গেছে, ড্যাম কেয়ার ভাব, যা হয় হবে আল্লাহ যা, এরকম ভাব কিন্তু অনেকেই কিন্তু নিয়ম মেনে সুস্থ হচ্ছে, অনেকে আবার মনে করে করেই বা কি হবে, কারণ নিজে কিছু একটা মেনে যদি সুস্থ হওয়া যায়, ওষুধপত্রের নামও তারা নিজেরাই চিকিৎসা শুরু করে, এরকম কিন্তু করছে। আমি অনেক রোগীকে বললে চেষ্টা করবে না, কারণ একে তো কষ্ট, লম্বা লাইন, 3-4 ঘন্টা দাঁড়ায়, বুড়ার মধ্যে অসুবিধা, এরকম তো হচ্ছে। সুতরাং জনগণের মধ্যেও কিন্তু অনীহার ভাব আপনি দেখবেন যে সব মিলেই এমন না যে খুব ভিড়, তাও কিন্তু না। সুতরাং গভর্নমেন্ট যে কমাই দিচ্ছে তা কিন্তু না, সরকার যে তা না, মানুষের মধ্যে কিন্তু এই ধরনের ভাব এসে গেছে, তারাই বেশি নিজেরাই করতে চায় না। সব মিলে আমি যেগুলো কয়েকটা কারণ যেগুলো বললাম, আমার এগুলো কারণ এগুলো মনে হয় যে টেস্টের সংখ্যা কমে গেছে, কারণ সেন্টার তো অনেকগুলা, এবং আর তো খোলা অনেকে তো দাবি ছিল আরো খুলুক, প্রত্যেক জেলায় হোক, দোকান এগুলি তো অনেক জায়গায় ফাঁকা পড়ে আছে বলতে পারেন, লম্বা লাইন কিন্তু আগের মতো দেখি না। সুতরাং এর কারণে কিন্তু কমে গেছে আর কি। যদিও একটু আলোচনা না, যদি আরেকটা ব্যাপার আছে, মানুষ কেন বিমুখ হলো, আরেকটা কারণ হলো রিপোর্ট টাইমলি দিতে দেয় না অনেক সময়, 4 দিন 5 দিন 7 দিন, অনেকে 10-12 দিন লেগে যায়। ইভেন উপজেলা থেকে যেগুলো স্যাম্পল শহরে আসে, আনতে জানতে কয়েকদিন দেরি হয়, একদিন পরে দেখেন লোকজনের কিন্তু এটা কষ্ট হচ্ছিল, কারণ 7 দিন যদি রিপোর্টই লাগে, সংক্রমণের জায়গাটাও কিন্তু ঝুঁকি বেড়ে যাচ্ছে, সব মিলিয়ে তো সমস্যা হচ্ছে, সব মিলিয়ে এই জন্য কিন্তু কমে গেছে আর কি। স্যার, আরেকটি জায়গায় একটু আলোচনা আসবেন যে আমরা আসলে কতদিন এটি আমাদের বই বেড়াতে হয়, সারা বিশ্বব্যাপী যেরকম জানছেন না, আমরাও জানছি না, ভ্যাকসিন নিয়ে অনেক আশার বাণী শুনছেন, কিন্তু অন্যান্য স্বাস্থ্যসেবার জায়গাটা আমরা একেবারে প্রয়োজন না হলে কিন্তু সেইটির দিকেও ডাক্তাররাও পরামর্শ দিচ্ছেন যে একটু ধৈর্য ধরেন, রোগীও ধৈর্য দিচ্ছেন, কিন্তু লম্বা সময় যদি এটি পার করতে হয়, সার্বিক যে স্বাস্থ্যসেবার অন্যান্য খাতগুলো সেগুলো আসলে কিভাবে কন্টিনিউ করা যায়? না ধরুন, আচ্ছা আমি আরেকটা পয়েন্ট তাহলে একটু পরে, লকডাউনের একটা কথা বলছিলেন আপনি, আমি লকডাউনের কথাটা একটু বলি। আসলে লকডাউন যদি এখন দেখেন, প্রথম কথা হলো যে মানুষের জীবন জীবিকা দুইটাই তো, জীবনই যদি না থাকে তো আর জীবিকা দিয়েই লাগে, দুইটাই দরকার। আসলে জীবন বাঁচানোর জন্য আবার জীবিকাও লাগে, পাশাপাশি দুটোই লাগে, কারণ জীবন তো নাই যদি থাকে জীবিকাও থাকবে না, আর জীবিকাও যদি না তাহলে তো জীবনও থাকে না। অর্থাৎ জীবন জীবিকা দুটো কিন্তু সামঞ্জস্য রক্ষা করেই আমাদের চলতে হবে। এখন এই যে লকডাউন যে কথা বলে, লকডাউন আমার মনে হয় লকডাউন তো নাই এখন, এবং আগের মতো লকডাউন বোধহয় আর কোনোদিন আসবেও না। ইভেন যে জোন ভিত্তিক সেটাও তো নাই, প্রায় দেখাতে হচ্ছে না, শুধু আমাদের দেশে না। আপনি হয়তো জানেন গত কয়েকদিন আগে জার্মানিতে বিশাল মিছিল, তারা লকডাউন মানে না, মাস্ক পরবে, এইসব। ইউরোপের অনেক দেশে কিন্তু মিছিল হয়েছে, ইভেন ইউরোপের একটা দেশে তারা মানে সান্ধ্য আইনের মতো করছিল আর কারফিউ জারি করছিল, মানুষ মিছিল ব্যয় করে, তারা মানে না এসব, ওই লকডাউনের মতোই। সুতরাং এটা আমাদের দেশে না, কারণ মানুষ এখন অনেক মনে করে জীবন বাঁচানোটাই বেশি জরুরি হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করলে, কারণ 5-6 মাস হয়েছে চায়নাতে, ডিসেম্বরে, আমাদের এখানে 5-6 মাস, মানুষ ঘরে আর কতদিনের বয়স, সুতরাং মানুষও ব্যাপারে যা হয় হবে, আল্লাহ যা করে করবে, সেজন্য কিন্তু মানুষ লকডাউন মানে মানতেও যায়। ইভেন যে জোন ভিত্তিক যে লকডাউন দেওয়া আপনি দেখেন, সেটাও সাকসেসফুল হয় নাই, মানুষ ঠিকমতো মানে না, করে না, করতে চায় না, যা হয় হবে। সুতরাং আমার মনে হয় যে লকডাউন যেটা, এইটা আলটিমেটলি আর বোধ হয় বাস্তবিক পক্ষে সম্ভব নাও হতে পারে, কারণ মানুষ তার জীবন বাঁচানোর জন্য, জীবিকার জন্য এগুলো ছেড়ে দিয়ে এখন সবাই নেমে পড়ছে, যা হয় এরকম একটা ভাব কিন্তু, এবং তাদের মধ্যে সাহস বেড়ে গেছে, যে ভয় ভীতি আতঙ্ক এগুলো কিন্তু আর বলতে গেলে অনেকটা কেটেই গেছে। যদিও এটা আমরা এটাকে ঠিক মনে করি না। জনগণকে একটা কথা বারবার বলি, আপনার মানে এই করোনা কবে যাবে আমরা তো জানি না, ইভেন ডাব্লিউএইচও তো বলছে এটা হয়তো এমন যাবেও না। এমন হতে পারে যে করোনার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে আমাদের আরো ভবিষ্যতে কতদিন বাঁচতে আমরা জানি না, যতদিন না একটা কার্যকরী টিকা পাবো, এর আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে প্রতিরোধ নিয়েই চলতে হবে। এবং জনগণের জন্য এখনো বলি, আগেও বলছি, আপনার এতটা ব্যাপরোয়া বা এত ভয় নাই, ঠিক হবে না, জীবিকা নির্বাহ করতে হবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আপনাকে সচেতন থাকতেই হবে। স্বাস্থ্যবিধি অবশ্যই, মানে অন্তত মাস্ক তো পড়তে পারেন, শুধু মাস্ক পরলে 60-80% লোক কিন্তু প্রতিরোধ করা যায় সম্ভব, তাই না? এই যে মাস্ক পরা, হাত ধোয়া, ডিস্টেন্স মেনটেন করা, এটা তো কঠিন কাজ নয়, কঠিন কাজ না। জনগণের জন্য আবার আমরা অনুরোধ করবো, নিজেদের স্বার্থেই যেন আমরা সেটি করি। আপনার জীবন, আপনার জীবনের সুরক্ষা কিন্তু আপনি নিজের হাতে, এর নিরাপত্তা, এটার স্বার্থে আপনি কিন্তু এগুলো স্বাস্থ্যবিধি অবশ্যই কিন্তু মেনে চলবেন। তা না হলে তো এটা তো শুধু আপনি একা বাঁচলে তো হবে না, আপনি বাস্তবে পরিবার যেন ঝুঁকি, সবাই পুরো দেশ মানুষ যেন বাঁচে, আমাদের তো টার্গেট থাকবে, এইভাবে কিন্তু সচেষ্ট হইতেই হবে। আরেকটা পয়েন্ট বলছি, আপনার রোগীর অন্যান্য রোগের কথা, একটু আমি 1 মিনিটে বলি। আসলে তো মানুষ শুরু থেকে খুব ভয়ে ছিল, জানে মানুষ যেমন ভয় ছিল, ডাক্তারও তো ভয় ছিল। আসলে ভয় তো কোনো অন্যায়, ডাক্তার যদি একটা মানুষ ভয় পায়, তারও তো জীবন, সে তো একটা মানুষ, সুতরাং কিছু অন্যায় কিছু ভয় তো পেতেই পারে। শুরুতে এই ঝামেলাগুলো হচ্ছিল, এখন আস্তে আস্তে কিন্তু সব খুলে যাচ্ছে।
যাচ্ছে। জি। অন্যান্য মানুষ তো কত খালি তো করোনা রোগ না, কত রকমের ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ আছে না, হার্টের রোগ, কিডনি রোগ, লিভারের রোগ, স্ট্রোক, কত রোগী রয়েছে। সুতরাং তার এগুলো তো চিকিৎসার দরকার। তো এগুলোর সাথে আস্তে আস্তে কিন্তু এগুলো আমাদের মধ্যে ভয়ভীতি কেটে যাচ্ছে। ডাক্তারও কিন্তু চিকিৎসা দিচ্ছেন এবং হাসপাতাল সরকারি বলেন বেসরকারি বলেন তারা কিন্তু আস্তে আস্তে অন্যান্য চিকিৎসা কিন্তু দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি আগামী কিছুদিনের মধ্যে এই ব্যাপারে অন্যান্য চিকিৎসা অবশ্যই আশা করি উন্নতি হবে, আশা করি। আপনার কাছে আসবো, আমরা আপনাদের কাছেও ফিরবো আলোচনায়, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর আবার আলোচনায় ফিরে আসছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আয়োজন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ঈদ পরবর্তী করোনা পরিস্থিতি, সচেতনতার জায়গাগুলো নিয়ে। আবারও আলোচনায় ফিরতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আবারও অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আমরা বিরতির আগে আব্দুল্লাহ স্যারের কথা শুনছিলাম। আপনার কাছে এবারও আসবো যে আমাদের মধ্যে সচেতনতার জায়গাটা অবশ্যই বাড়াতে হবে, সেই সাথে সার্বিক স্বাস্থ্য সেবার জায়গাটি আসলে ত্বরান্বিত করা প্রয়োজন। কারণ শুধুমাত্র করোনা পরিস্থিতির কারণে কিন্তু সার্বিক চিকিৎসা সেবার অনেক জায়গায় রোগীরও যেরকম আসতে চাচ্ছিলেন না, ডাক্তারও সেই জায়গায় আসতে চাচ্ছিলেন না। সেই জায়গাটা আরও কীভাবে ত্বরান্বিত করা যায়, এই সমস্যা আসলে কতদিন আমাদের বয়ে বেড়াতে হয় সেটি তো আসলে কেউই ধারণা করতে পারছি না। সেই জায়গাগুলো আপনার মতামত শুনবো। ধন্যবাদ রাজীব। এখানে আসলে আমাদের কিছু নিয়ম নীতি বা স্বাস্থ্যবিধি যেটাই বলি কিছু নির্ধারণ করে দেওয়া আছে এবং তারই পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে আমরা কিভাবে কাজের স্বাভাবিকতায় ফিরবো সেটাও কিন্তু নির্ধারণ করা আছে। এখানে রাজীব আমি একটা কথা বলতে চাই যে আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমাদের আরো কিছু আন্তর্জাতিক সংস্থা আছে, সিডিসি, ইউএসএ, জনস হপকিন্স ইউনিভার্সিটি, এরা কিন্তু সকল পরিস্থিতিতেই কিছু নির্দেশনা দিয়েছে। আমরা কিন্তু তার বাইরে যেতে পারবো না। এখন কথা হলো যে আমরা যেহেতু প্রথম থেকেই এই করোনা অবস্থায় যুক্ত আছি, আমরা কিন্তু একটা জিনিস খুবই আব্দুল্লাহ ভাই অনেক কথাই বলেছে, সুন্দর সুন্দর কথা বলেছেন যে কেন পরীক্ষা কমেছে, তারপরে আমরা কেন মানতে পারছি না। এর মধ্যে কিন্তু সবচাইতে বড় একটা বিষয় এসে যে গেছে অলরেডি, যেটা আপনারাও জানেন, সাংবাদিকরা বের করেছেন আমাদের দেশে আমাদের প্রচন্ড অব্যবস্থাপনা হয়েছে, দুর্নীতি হয়েছে এবং সেখান থেকে আমরা বেরোতেই পারছি না। এখন ধরেন যে আমাদের যে ছিল প্রজেকশন ছিল, তাতে আমরা কিন্তু বাংলাদেশ অনেক ভালো থাকতে পারতাম। বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণের বিশ্বে একটা উদাহরণ হতে পারতো, সেটা কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত তারা কেমন একটা বৈরী পরিস্থিতিতে আছে। এখন আব্দুল রুবাইয়ের সাথে যুক্ত করতে চাই আমি, যে পরীক্ষা কমানোর কোনো সুযোগ নেই, পরীক্ষা বাড়াতে হবে। এমন একটা পরিস্থিতি যে মানুষ পরীক্ষা থেকে আগ্রহ কমিয়ে ফেলবে, এটা কিন্তু মোটেই ঠিক হয় না। কারণ আমাদের কাছে প্রত্যেকটা জীবনের মূল্য আছে, প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে খুবই কষ্ট দেয় এবং আমাদের জন্য ক্ষতিকর কারণ যে পরিবারের যায়। সে কারণে আমাদের শুধু যে ধরেন যে আমরা যেটা বলি মাইল্ড ফর্মের বেশি উপসর্গহীন তাদের কথা চিন্তা করলে চলবে না। আমাকে মৃত্যুটা নিয়ন্ত্রণ করতে হবে, সংক্রমণে নিয়ন্ত্রণ করতে হবে। সেই কারণে আমাদের যে ব্যবস্থাগুলো আছে, এখানে জনগণ এক ধরনের রিয়েক্ট করবে, কিন্তু সেই জায়গায় রিয়েকশনটা তো স্বাস্থ্য অধিদপ্তর যদি এখনো দেখেন তারা এখন পর্যন্ত সেটেল হতে পারলো না। তো এখন আপনি যদি যে সমস্ত দেশ সফল হয়েছে, হ্যাঁ সব দেশে হিমশিম খেয়েছে, এটা সত্য, কিন্তু বাংলাদেশে তো আমরা লড়াইটাই ঠিক মতো করতে পারলাম না। আমাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে বিরোধ, তারপরে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন বিভাগের মধ্যে বিরোধ, এ নিয়ে এখনো চলছে, যার জন্য অনেকগুলো পরিবর্তন করতে হয়েছে। তারপরে আপনার এই যে দুর্নীতি বিষয়গুলো, এগুলি নিয়েই তো আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মন্ডলে বেশি ব্যস্ত থাকতো। তাহলে আমরা কাজের কাজটা কোথায় করবো? সেই কারণে আমি মনে করি যে আমাদের যে নির্দেশনাগুলো আছে, স্বাস্থ্য বিধি বা অন্যান্য কর্মকাণ্ড, সেগুলি কিন্তু আমাদের করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ নিয়ন্ত্রণ না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এগুলির সাথে কোনো ধরনের শিথিল করার কোনো সুযোগ নেই। কিন্তু সেই জায়গায় ধরেন একদিকে জনগণের একটা সাইকোলজিক্যাল বিষয় আছে, যেটা আমি আগেও বলেছি, অভ্যস্ত হয়ে যাওয়ার বিষয়। আর মানুষ মাত্রই, শুধু বাংলাদেশের মানুষকে কিন্তু আলাদা করে ভাবলে ভুল হবে।
তাপ না লাগে ততক্ষণ তো মানুষ কিন্তু এই সমস্যাটাকে অনুধাবন করতে চায় না। যখন যে পরিবারে একটা অঘটন ঘটে যায় তখন সেই পরিবার জিনিসটা করে। সে কারণে আমি মনে করি তা মানুষ কিন্তু যথেষ্ট তথ্য পেয়েছে এবং সচেতন হয়েছে, কিন্তু সেই জায়গায় তারা মানতে চাচ্ছে না বা মানছে না। হ্যাঁ, সেই জায়গাটা মানুষের প্রয়োজনটাও কিন্তু বড় ছোট করে দেখার সুযোগ নেই। তারপরে আমাদের বাংলাদেশের মতো দেশের যেমন ঈদের একটা ঘিরে 2টা ঈদ গেল, সেখানে কিন্তু একটা ধর্ম অনুভূতি আছে, আবেগ আছে, বাড়িতে ফেরার বিষয় আছে। বাড়িতে যে শুধুমাত্র ঈদ করতে যায় তা কিন্তু নয়। ঢাকা শহর বা নগরগুলোতে অসংখ্য মানুষ আছে যারা ভাসমান। ঈদের সময় তারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যায় বা একটা আশ্রয় পেতে যায়, শুধু যে তারা ঈদ করতে যায় তা কিন্তু নয়। সেটাও আমাদের বিবেচনা রাখতে হবে। সে কারণে আমার মনে হয় যে আমরা আশা করব যে সমন্বয়হীনতাও হয়েছে সরকারের সাথে, তারপরে আমাদের গণমাধ্যমের সাথে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং সম্প্রতি আপনারা জানেন কিনা চিকিৎসকদের কিভাবে তারা কর্তব্য পালন করবে, দায়িত্ব, সেটা নিয়ে আবার নতুন করে আরেকটা আপনার পরিপত্র জারি করা হয়েছে। এ নিয়ে কিন্তু চিকিৎসকদের মারাত্মক আপনার একটা প্রতিক্রিয়া রয়েছে। এই যে এই সমস্ত জিনিস করে এবং শুরু থেকে আমি জানি না কেন এ ধরনের কাজ হচ্ছে। এটা তো চিকিৎসা তো চিকিৎসা বিজ্ঞানের বিষয়, চিকিৎসকরাই এখানে যা বলবে জাতীয় বাধ্যতা সেটাই তো মানতে হবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এখন কিভাবে দায়িত্ব পালন করতে হবে, কতদিন সে কোয়ারেন্টাইনে থাকবে, এটা তো নির্ধারিত আছে। এখানে আমি যদি হঠাৎ করে আমি যে ওই জায়গাটায় শুধুমাত্র নিজের মতো করে একটা করে দিলাম তাহলে তো হলো না। সে কারণে আমার মনে হয় যে এই বিষয়গুলো এখনো সমন্বয় করে, এবং আমি পরিষ্কার বলি যে চিকিৎসা বিজ্ঞানের বা চিকিৎসা যে বিশেষজ্ঞ রয়েছে, চিকিৎসা কিভাবে হবে তার নীতি নির্ধারণকে সেটা কিন্তু চিকিৎসকদের পরামর্শ মতোই করতে হবে। সেক্ষেত্রে অন্য কেউ জিনিসটা বুঝবে না, এটা তো বললে হবে না। হ্যাঁ, একটা MBBS পাস না করলে চিকিৎসার সময় ধারণা তো হবে না। সেই কারণে এই জায়গাটা আমি যেন খামখেয়ালি না করি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে চিকিৎসকদের এক ধরনের মানে কি বলবো তাদের বিরুদ্ধে অ্যাকশনটাই বেশি চলতেছে। এটা খুব দুঃখজনক, যেখানে আমরা গোটা বিশ্বে দেখছি যে সবাইকে নিয়ে তাদের উৎসাহিত করে কিভাবে সমন্বিত ভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেটি করা উচিত। হ্যাঁ, যারা নেতৃত্বে আছেন বা যারা দায়িত্বে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খালি বিরোধ বাড়ানোই হচ্ছে। কোথায় কেন কোনো দরকার তো নাই। এদেশের চিকিৎসকরা দেখেন এবার কিন্তু একটা স্পষ্ট হয়েছে চিকিৎসকদের কিন্তু কোনো গাফিলতি নাই, গাফিলতিগত ব্যবস্থাপনার সংকটেই কিন্তু সেটা বড় করে উঠেছে এবং অনিয়ম দুর্নীতি কিন্তু এসেছে। সেই কারণে আমার মনে হয় যে আমাদের এইখানে এসেও কারণ বাংলাদেশের ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু বোঝা খুব মুশকিল। জি আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার একটু যেতে চাই আবারও হারুন হাবিব, লেখক ও বিশ্লেষক, আপনার কাছে। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। ওভারঅল আমাদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছিল এবং আমরা দেখেছি যদিও সরকারের কঠোর পদক্ষেপ রয়েছে, রিজেন্টের শাহেদ কাণ্ড, আমরা জেকেজি সাবরিনা আরিফের বিরুদ্ধে কঠোর হতে দেখেছি, গণমাধ্যম সহ সকলেই সে জায়গায় সোচ্চার। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না এবং সমন্বয় করে এই জায়গাটা মোকাবেলায় আমাদের আরও কিভাবে সুন্দর করে এগিয়ে যাওয়া যায় সে জায়গায় আপনার মতামত দিয়ে শেষ করবেন। আসলে একজন খুবই সামাজিক এবং সামান্য মানুষ হিসেবে আমি বাইরে থেকে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে যতটা দেখি আমি, আমার আগের যারা বললেন তারা নিশ্চয়ই অত্যন্ত সুন্দরভাবে পরিস্থিতিটা ব্যাখ্যা করেছেন। আমিও মনে করি যে একটা সার্বিক সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে এবং আরো যত ইফিশিয়েন্টলি এই করোনার মহামারীটাকে মোকাবেলা করা সম্ভব হতো সেটা কিন্তু হয়নি। অন্যদিকে গণ সচেতনতার ব্যাপারটিও রয়েছে, কিন্তু এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এটা ভালোই হয়েছে, মানুষ মাস্ক পরছে। কিন্তু এখন এই যে আপনার ঈদের পরবর্তীকালের ঢাকাতে যদি এখন কেউ চলাফেরা করে বা ট্রেনে দেখে, গাড়িতে দেখে, বাসে দেখে, দেখবে যে শতকরা 10 জনের মধ্যে কিন্তু 8 জনেই মাস্ক নেই। তো মানুষ বোধহয় ধরেই নিয়েছে যে কিছু হবে না, মানে আবার যারা মারা যাচ্ছে। আরেকটা জিনিস এখানে আমি দুজন বিশেষজ্ঞ মানুষ আছেন এখানে একটু বলতে চাই। একটা সাধারণ মানুষের পারসেপশন, এবং এটা নিয়ে বেশ আলোচনাও হয়, যে প্রতিদিন যে ব্রিফিং স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়
যে এতজন মারা গেছে, এত ইনফেক্টেড হয়েছে, এগুলোকে সঠিক সংখ্যা হিসেবেও অনেকে কিন্তু মেনে নিতে চাচ্ছে না। তাদের ধারণা যে 30 জন মারা গেছে, বলা হচ্ছে আসলে তো অনেক তো পরীক্ষাই হয়নি, হয়তো আরো মারা গেছে। এই একটা মিসকনসেপশন আছে, আমার মনে হয় এটাও দূর করা দরকার। তবে আমার যে জিনিসটা বলার, যে 5 মাস তো হয়ে গেছে, আরো ভ্যাকসিন আসছে, তারপরে ইনজেকশন আসছে, চিকিৎসা একটা পদ্ধতিগতভাবে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, হয়তো বা মাস লেভেল এখনো হয় না, ট্রায়াল বেসিসে তারা চলছে, অনেক বেশি করেছে। এক সময় নিশ্চয়ই এই করোনার এই ভাইরাস এটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, কিন্তু যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে বিশ্বের, আমাদের দেশের এবং বাইরে অর্থনীতিবিদরা, সমাজবিজ্ঞানীরা খুব স্পষ্ট করে বলছেন। একটা গ্রেট ইকোনমিক রিসেশন যেটা আসছে, চাকরিচ্যুতি, আনএমপ্লয়মেন্ট, মানুষের জীবিকা হারানোর যে ব্যাপারটা, এটাও কিন্তু কম প্যান্ডামিক নয়, কম মহামারী হবে বলে মনে হয় না। কাজেই করোনার এই 5 মাসের সময়ে যে অভিজ্ঞতা অর্জন করা গেছে করোনার রোগকে মোকাবেলা করার, আমার মনে হয় এখন থেকেই কন্টিজেন্সি প্ল্যান থাকা উচিত রাষ্ট্রের এবং নীতি নির্ধারকদের, যে সামনের যে ভয়ঙ্কর দিনগুলো আসবে বলে মনে করা হচ্ছে এবং স্বভাবতই আসবে বলে ধারণা করা যায়, সেগুলোকে কিভাবে মোকাবেলা করা যায়। আর একটা কনস্ট্যান্ট ক্যাম্পেইন থাকা উচিত, যে এই করোনার মহামারীকে বেশিরভাগ মানুষ যেভাবে হেলায় ফেলায় নিচ্ছে, বেশিরভাগ মানুষ যেভাবে এটাকে যা হবে আল্লাহ আছে, দেখা যাবে, আল্লাহ মৃত্যু, এই যে ব্যাপারটা অনেকের মধ্যে দেখা যাচ্ছে, ইদানিং আরো বেশি সেটা হয়েছে। যদি তার ফ্যামিলিতে হয়ে থাকতো তাহলে হয়তো করতেন না, হয়তো দূরের হয়েছে বলেই করছে। আমার মনে হয় এই যে প্রচার অভিযান, এটাকেও জোরদার এখন যা হয়েছে করা উচিত, এবং মানুষকে এমন ভাবেই সচেতন করা উচিত যেভাবে সতর্ক করলে সে সচেতন হয়। এই আমার মোটামুটি ধারণা। জনাব হারুন নবী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, আবারও স্টুডিওতে ফিরতে চাই আব্দুল্লাহ স্যারের কাছে। স্যার, আমরা সকলেই চাই যে এই জায়গাটি আমরা সকলে মিলে উত্তরণের ঘটনার চেষ্টা করব। আসলে কেউ আমরা ধারণা করতে পারছি না কবে আমরা ভ্যাকসিন পাবো, কবে পৃথিবী মুক্ত হবে এই জায়গাটা থেকে, কিন্তু সচেতনতার কোনো বিকল্প নেই, সেখানে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। সেই জায়গাটা দিয়েই যদি আলোচনার শেষ দিকে এসে কিছু যোগ করেন। ধন্যবাদ। আসলে যে কথাটা বলছিলাম, তো পরীক্ষার ব্যাপারে আমি আরেকটা পয়েন্ট, এটা আমার মতামত, আমরা যে পরীক্ষা আর্টিফিশিয়াল, এটা আসলে ডেফিনেটিভ ভালো, এটা কিন্তু 100% পজিটিভ আসে না, 70% মতো পজিটিভ করে আসে, নেগেটিভ কিন্তু অনেকে থেকে যেতে পারে। আমি মনে করি দ্রুত কোনো পরীক্ষার ব্যবস্থা করা, এটা পৃথিবীর অনেক দেশে হচ্ছে, এটা অ্যান্টিবডি অ্যান্টিজেন বেসড বলে। অ্যান্টিবডি দিয়ে হয়তো ডায়াগনস্টিক ভ্যালু খুব লাভ হয়, এটা পরে টেস্ট হয়, 14 দিন বা 10 দিন পরে, 10 থেকে 14 দিন পরে পজিটিভ হয়। এটা সার্ভিলেন্সের জন্য দেশে কত মানুষ আক্রান্ত এটা কিন্তু বোঝা যাবে। এই যে বর্তমান যে পরীক্ষা যেটা আমি বললাম, যেটা এটা কিন্তু রিয়েল পিকচার দেশে এটা নয়, এই এতজন করলো এতজন পজিটিভ। আসলে এছাড়াও এটার বাইরে কিন্তু অনেক, আমার তো মনে আরো প্রচুর লোক এটা আক্রান্ত হয়ে আছে। এটা যদি ওই সহজ চেষ্টা করা যায়, অ্যান্টিবডি বেস, আসলে অ্যান্টিজেন বেসড এটা ডায়াগনোস্টিক আর্লি করা যায়, পজিটিভ আসলে সহজ হবে। তাতে হবে কি, সময় কম লাগবে, 15 মিনিটের মধ্যে রেজাল্ট আসবে, পয়সাও কম লাগবে, মানুষের ভোগান্তি কম হবে, জনগণ কিন্তু আরো মানে নিজেরাই উৎসাহিত বোধ করবে, টেস্ট করতে কিন্তু আগে আসবে। এই টেস্টের দ্বারা জনগণ কিন্তু আনা যাচ্ছে না, যেটা আমি বলবো এটা বাস্তব। আমি অনেক রোগীকে বলি না দরকার নাই, লম্বা লাইন 4 ঘন্টা লাগে, বলে আজকে হবে না কাল আসো, এটা কিন্তু বাস্তবতার সঙ্গে আমাদের চলতে হবে। কিন্তু আমি মনে করি যে দ্রুত এই টেস্টগুলো আনার, এটা কন্ট্রোভার্সি আছে, পৃথিবীর অনেক দেশ তো করছে, ইভেন আমেরিকাতে যেটা বা ইউকেতে, তারা তো বলে যে 99% সেন্সিটিভ। দেশের কিন্তু সার্ভিলেন্সের জন্য এটা দরকার, এটা আমি মনে করি সরকার হয়তো উদ্যোগ নেবে, নিলে আমরা রিয়েল আক্রান্ত কত এটা বুঝতে পারবো। আর সেকেন্ড যেটা আপনি বললেন, যতই কিছু করি আমাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করাই যাবে না। সরকার প্রশাসন কঠোর হতে হবে, এবং আমি আমার দায়িত্বকে পালন করতে, জনগণকে মনে রাখতে হবে আমার জীবনের সুরক্ষা নিরাপত্তা আমার নিজের হাতে, কিন্তু আমি আমাকেও ভালো রাখবো, আমার পরিবারকে ভালো রাখবো। আমি ভালো থাকলাম, আরেকজন যে রয়ে গেছে তার মধ্যে ভাইরাস আমার মধ্যে আসে, সুতরাং আমি একা ভালো থাকলে কিন্তু ভালো থাকতে পারবো না।
সবাইকে ভালো থাকতে হবে। এই জন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে, অন্তত মাস্ক পরতে হবে, হাত ধোয়ার কথা যেটা বলি, শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব এগুলো মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে যাবো না, বাইরে গেলেও কাজ শেষ করে দ্রুত এগুলো তো খুব সহজ কাজ। এবং মাস্কের ব্যাপারে যেটা আমি মনে করি, গভর্নমেন্ট কিন্তু একটা আইন অলরেডি মানে একটা বোধহয় একটা জারি করা হয়েছে, বিজ্ঞাপন জারি করেছেন। শুধু তাই না, আমি মনে করি যে কঠোর যাতে মানুষ পালন করে, যাতে বাধ্য করা হয়, প্রয়োগ করাও যায়। আইন খালি কাগজে দিলে তো হবে না, মনে হয় একটা জরিমানার ব্যবস্থা করা দরকার, মানুষ যাতে মানতে বাধ্য হয়। দেশের স্বার্থে এটা করতে পারবে। সুতরাং ওই একটাই কথা ঘুরে ফিরে, জনগণকে স্বাস্থ্যবিধি মানতেই হবে, তাদের সচেতন হইতেই হবে, এটা তার নাগরিক দায়িত্ব, এইটুকু তাকে বুঝতে হবে। এবং প্রশাসনকেও একটু কঠোর ব্যবস্থা যদি না নেয় তারা, তাহলে তো জনগণ তো যেটা বলছে একদম ড্যাম কেয়ার ঢিলাটা, এটা তো করতে দেওয়া যাবে না। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার মানে কয়েকটা জিনিস আমাদের স্বাস্থ্যবিধিও মানতে হবে, সচেতনও থাকতে হবে, এবং এটা আমার নাগরিক দায়িত্ব। এবং অবশ্যই আমার আত্মবিশ্বাস থাকবে, আমি আতঙ্কগ্রস্ত হবো না, ভয় পাবো না। ভয় তো কেটেই গেছে, তাও আমি মনে করি একটু ভয় থাকা বোধ উচিত। ভয় থাকলে মানুষ কিন্তু সচেতন হয়। এই ব্যাপারে কিন্তু আমাদেরকে আরেকটু মানে এগিয়ে আসতে হবে। কিন্তু একার দায়িত্ব কারণ নয়, সরকার, প্রশাসন এবং জনগণ সবাই যদি সমন্বয়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে থাকি, তাহলে আমরা মনে করি যতদিন পর্যন্ত একটা কার্যকরী ভ্যাকসিন না আসবে ততদিন আমাদেরকে কিন্তু এইভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েই কিন্তু চলতে হবে, এগোতে হবে। জি, ধন্যবাদ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। কামরুল স্যার যদি যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু যোগ করেন একেবারে অল্প সময়ে। হ্যাঁ, ধন্যবাদ। সেখানে আমাদেরকে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা করোনা সংক্রমিত হব না। সে কারণেই আমাদের প্রথম দিন যেভাবে আমরা আচরণ করেছি, এখনো আমাদের সেইভাবেই সবাই মিলে, স্বাস্থ্যবিধি মিলে এখানে যারা আছে, কারণ এটা কিন্তু শুধুমাত্র সরকারের দায়িত্ব বা চিকিৎসার তা কিন্তু নয়, এটা সকলে মিলে, আমি সরকার, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে কাজ করছে। তবে আরো শক্তিশালী কাজ হচ্ছে না তা কিন্তু বলা যাবে না, প্রচুর কাজ হচ্ছে, অনেকেই সারাদিন রাত কাজ করছেন। আমাদের মনে হয় সবাই মিলে সমন্বিত ভাবে এবং জনগণকে অবশ্যই আরো বেশি সম্পৃক্ত করতে হবে, আরো বেশি সচেতন করতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে অবশ্যই আমরা এই করোনা পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। জি, আমরা সে প্রত্যাশা রাখছি। আমরা অবশ্যই সরকারের ব্যবস্থাপনায় যেমন সমন্বয় চাই, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হোক, যারা অনিয়ম করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ হোক। আমরা সেই যেটি যেমন চাই, প্রত্যেকটি নাগরিক সচেতনতার সঙ্গে তার নিজ দায়িত্ব স্বাস্থ্যবিধি মেনে চলবেন, জীবন জীবিকা একসাথেই আমাদের চালিয়ে যেতে হবে দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে, সেটিও প্রত্যাশা রাখছি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, ধন্যবাদ জনাব হারুন হাবিব, ধন্যবাদ ইউজিসি অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, একুশে রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।